ভাইলো, কি খবর তোমাদের? আমি তোমাদের প্রিন্স দা, এবং এটা হচ্ছে ধারকত্ব ধারকের শেষ পার্ট, যেখানে আমরা ভেন্ডি গ্রাফ জেনারেটর কি এবং সেটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে ভেন্ডি গ্রাফ জেনারেটর। দাদা, আমাদের এই ভেন্ডি গ্রাফ জেনারেটর আসলে কি জিনিস সেটা জানার আগে আমি একটা কথা বলছি। কি দাদা, আমরা কি জানি আমাদের একটি ধারক বা ক্যাপাসিটর আমরা কিভাবে তৈরি করতে পারি? কি জানি আমরা যখন দুটি পরিবাহী পাত খুব সামনাসামনি নিই, ঠিক কিনা দাদা? একদম ঠিক। এবার সেই দুটি পরিবাহী পাতকে খুবই সামনাসামনি নেওয়ার পর যে কোনো একটা পরিবাহী পাতকে আমরা ভূ সংলগ্ন অর্থাৎ পৃথিবীর সাথে সংযুক্ত করে দিই, আর আরেকটি পাতকে আমরা আধান দিই। সেটাও একটা তড়িৎ যন্ত্রের সাহায্যে দিই কিনা সেটা বলো। একদম ঠিক দাদা। তাহলে কি করি আমরা, যখন একটি ধারক বা ক্যাপাসিটর তৈরি করি তখন কি করি, তখন আমরা দুটি পরিবাহী পাত নিই এবং সেই দুটি পরিবাহী পাতের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম নিই, সে বায়ু হোক, সে কাঁচ হোক বা অন্য কোনো। ঠিক আছে কিনা? একদম। তো সেই দুটি পরিবাহী পাতের যে কোনো একটিকে গ্রাউন্ডেড বা ভূ সংলগ্ন করা হয়, অর্থাৎ পৃথিবীর সাথে সংযুক্ত করে দেওয়া হয়, আর আরেকটি পরিবাহী পাতকে আমরা কি করি, আধান দিই। এবং সেই পরিবাহী পাতটিকে আমরা আধান কিভাবে দিই, একটা তড়িৎ যন্ত্রের সাহায্যে। আর এই যে আমরা ভেন্ডি গ্রাফ জেনারেটর দেখছি, এটা হচ্ছে একটা তড়িৎ যন্ত্র, যে তড়িৎ যন্ত্রের সাহায্যে আমরা একটি ধারক বা ক্যাপাসিটরকে অনেক সহজেই অর্থাৎ অনেক বেশি আধান দিতে পারি। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক আমাদের এই ভেন্ডি গ্রাফ জেনারেটর আসলে কি জিনিস দাদা। তাহলে দেখো, আমরা আমাদের এই যে তড়িৎ যন্ত্র আছে, তো দেখো ভাই, আমরা যে যন্ত্রের সাহায্যে অতি দ্রুত হারে আধান উৎপন্ন করতে পারি এবং অনেক বেশি বিভব প্রভেদ সৃষ্টি করতে পারি, সেই যন্ত্রটিকে বলা হয় আমাদের তড়িৎ যন্ত্র। তাহলে যদি বলা হয় তড়িৎ যন্ত্র কি জিনিস, তাহলে কি বলবো আমরা, যে যন্ত্রের সাহায্যে খুবই দ্রুত, অনেক তাড়াতাড়ি, যে যন্ত্রের সাহায্যে খুবই দ্রুত আমরা আধান উৎপন্ন করতে পারি এবং অনেক বেশি বিভব প্রভেদের সৃষ্টি করতে পারি, তাকে বলা হয় আমাদের তড়িৎ যন্ত্র। এই তড়িৎ যন্ত্র আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি জানো, একটা হচ্ছে আমাদের ঘর্ষণ যন্ত্র এবং আরেকটা হচ্ছে আবেশ যন্ত্র। কি? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ঘর্ষণ যন্ত্র বা ফ্রিকশন মেশিন। কিরে, ফ্রিকশন মেশিন। এবং আরেকটা হচ্ছে আমাদের আবেশ যন্ত্র। ঠিক তো? আর নাম থেকে বুঝতে পারছি যে আবেশ যন্ত্র কেন বলছে এবং ফ্রিকশন যন্ত্র কেন বলছে, ঠিক কিনা? একদম। তাহলে আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিন। ওকে, ঠিক আছে দাদা। আমরা পড়েছি প্রথম ক্লাসে যে আমাদের ইন্ডাকশন বা আবেশ কি জিনিস, পড়েছে কিনা? একদম দাদা, আমরা তো পড়েছি নিশ্চয় দাদা, এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে কি বলতে পারি আমরা, যে যন্ত্রের সাহায্যে অতি দ্রুত আধান উৎপন্ন করতে পারি এবং অনেক বেশি বিভব প্রভেদ সৃষ্টি করতে পারি, সেই যন্ত্রটিকে বলা হয় আমাদের তড়িৎ যন্ত্র। এই তড়িৎ যন্ত্র আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে আমাদের কি, ঘর্ষণ যন্ত্র বা ফ্রিকশনাল মেশিন, এবং আরেকটা হচ্ছে আমাদের আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিন। তো এবার প্রশ্ন আসছে যে আমরা এই দুটি মেশিনের মধ্যে কোনটি অনেক বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তো দেখো ভাই, আমাদের এই যে ঘর্ষণ যন্ত্র আছে বা ফ্রিকশনাল মেশিন, এই ঘর্ষণ যন্ত্র বা ফ্রিকশনাল মেশিনের ব্যবহার অনেক কম। এটি কিন্তু অনেক সময় কাজই করে না, ঠিক মতো করে কাজ করে না, এর কার্যকারিতা খুবই কম। তাই আমরা
আমাদের বেশিরভাগ তড়িৎযন্ত্র হিসেবে ব্যবহার করে থাকি আমাদের এই আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিনটিকে। এটা কিন্তু মাথায় রাখো, যেহেতু আমাদের ঘর্ষণ যন্ত্র খুব একটা কার্যকর নয়, আমাদের এই ঘর্ষণ যন্ত্র খুব একটা কার্যকর নয়, তাই আমরা আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিন ব্যবহার করে থাকি। এটা কিন্তু এই যে রয়েছে আমাদের ভ্যান ডি গ্রাফ জেনারেটর, এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরটাও কিন্তু আমাদের এই আবেশ যন্ত্রেরই একটি ভাগ। ওকে, তো দেখবো অ্যাকচুয়ালি এটা কি রকম ভাবে কাজ করে, সেটা অনেক মজার সাথে আর অনেক সহজে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর একটা কথা তুমি বলো, আমরা এখন থেকে এত কথা বললাম তো মাথায় কি ঢুকছে কিনা? হুম, মাথায় যদি কোন রকম ডাউট থাকে না মেরে ভাই, বা প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, যাতে পরের বারে এরকম ফালতু ক্লাস না হয় সেই ব্যবস্থা আমি করব। আর যদি ক্লাসের মধ্যে ঘুম লাগে তো কমেন্ট বক্সটা পুরোপুরি তোমার জন্য ফাঁকা, তুমি যা ইচ্ছা কমেন্ট করতে পারো এবং জানাতে পারো যে দাদা তোমার ক্লাসে ঘুম পাচ্ছে। আর আমি চাই না যে আমার ক্লাসে আমরা টাইম দিয়ে দেখবো আর আমার ক্লাসে ঘুমও পাক। ওকে, তো প্লিজ 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 কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে, যা ইচ্ছা তাই কমেন্টে ভরে দাও। ইন্ট্রোভার্ট হও না মেরে ভাই, এক্সট্রোভার্ট হয়ে চেষ্টা করো। তাহলে চলো আমরা টপিকে ফিরে আসি। তো কি দেখলাম? আমরা দেখলাম যে যে যন্ত্রের সাহায্যে অতি দ্রুত খুবই তাড়াতাড়ি আধান উৎপন্ন করতে পারে এবং অনেক বেশি বিভব প্রভেদ সৃষ্টি করতে পারে, প্রায় কয়েক লক্ষ বিভব প্রভেদ সৃষ্টি করতে পারে, তাকে আমরা তড়িৎ যন্ত্র বলতে পারি। এবং সেই তড়িৎ যন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ঘর্ষণ যন্ত্র বা ফ্রিকশন মেশিন, এবং আরেকটা হচ্ছে আমাদের আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিন। এই ঘর্ষণ যন্ত্র বা ফ্রিকশন মেশিন কিন্তু বেশিরভাগ কার্যকর হয় না, তাই ফ্রিকশন মেশিন বাদে আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি আমাদের তড়িৎ যন্ত্র হিসেবে, সেটা হচ্ছে আমাদের আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিন। আর আমাদের এই যে রয়েছে আবেশ যন্ত্র, এই আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিনটা কিন্তু কিরে, আমাদের এই আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিনটা কিন্তু তড়িদাবেশের নীতি, আমরা তড়িদাবেশ কি জিনিস অর্থাৎ আমরা ইন্ডাকশন কি জিনিস সে সম্পর্কে জেনেছি আমরা প্রথম ক্লাসে, এতে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমাদের এই একটা তড়িদাবেশ, আমাদের কি সরি এই আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিন, যার নাম থেকে বুঝতে পারছি যে এই আবেশ যন্ত্রটা আমাদের কি আমাদের তড়িদাবেশের যে নীতি, সেই নীতির উপর পুরোপুরি কিন্তু নির্ভরশীল। তাহলে চলো আমাদের এই যে রয়েছে আমাদের সব থেকে বেশি সুপরিচিত একটা তড়িৎ যন্ত্র, যার নাম হচ্ছে আমাদের ভেন ডি গ্রাফ জেনারেটর, সেই সম্পর্কে এবার আলোচনা শুরু করা যাক। অর্থাৎ আমরা প্রথমে জানবো আমাদের একটি ভেন ডি গ্রাফ জেনারেটরের মধ্যে কি কি পার্ট বা কি কি অংশ রয়েছে এবং সেগুলি আসলে কিভাবে কাজ করে, ঠিক তো? এবং এর ব্যবহারটা কোথায় সেই সম্পর্কে আমরা আরামসে জানবো। ওকে, তো চলো মেরে ভাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমাদের তড়িৎ যন্ত্র অর্থাৎ আমাদের যে সমস্ত আবেশ যন্ত্র বা ইন্ডাকশন মেশিন রয়েছে, সেই ইন্ডাকশন মেশিনের সব থেকে সুপরিচিত অনেক বেশি ব্যবহার যার, যেটা খুবই সুপরিচিত, সেটা হচ্ছে আমাদের ভেন ডি গ্রাফ জেনারেটর। ওকে, ঠিক আছে তো? একদম ঠিক দাদা। আচ্ছা, আমরা কিন্তু আমাদের এত দূর ক্লাসে জানলাম, এত ক্লাস তো চলে এলাম, বাট আমরা তখন থেকে পুরো ক্লাসটায় যে আমাদের এই যে রয়েছে ধারকত্ব ধারক, এই পুরো ক্লাসটি আমরা জানলাম যে আমাদের তড়িৎ যন্ত্রের সাহায্যে কি করা হয়, আমাদের একটি পরিবাহী পাতকে কি করা হচ্ছে, আধান দেওয়া হচ্ছে অর্থাৎ চার্জিত করা হচ্ছে, ঠিক কিনা? একদম ঠিক দাদা। বাট তখন থেকে আমরা একবার জানার চেষ্টা করি যে আমাদের তড়িৎ যন্ত্র আসলে কি জিনিস। তোমাদের মাথায় এই প্রশ্নটা এসেছিল কিনা যে আমাদের তড়িৎ যন্ত্র আসলে কি জিনিস, সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ওকে, নাকি তোমরা আগে থেকে জানতেন যে আমাদের এই তড়িৎ যন্ত্র আর কিছুই না, যেখানে অর্থাৎ আমি যে বললাম ফর্মুলা সেট সংখ্যাটা সেটাই হচ্ছে। ওকে, ঠিক আছে। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। চলো এরপর আমরা আমাদের এই ভেন ডি গ্রাফ জেনারেটরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই, অর্থাৎ কে প্রথম এটিকে আবিষ্কার করেছিল। তো কি বলবে? আরে ভাই, আমাদের এই নাম থেকে বুঝতে পারছি যে ভেন ডি গ্রাফ জেনারেটর
আই থিঙ্ক কি আমাদের যে সমস্ত মেশিন তৈরি হয় না, তো বেশিরভাগ মেশিনটা যে তৈরি করে তার নাম দিয়ে কিন্তু হয়ে থাকে। আর এখানে দেওয়া আছে ভেন্ডিগ্রাফ, মানে কি অফকোর্স আমাদের এই জেনারেটরটাকে ভেন্ডিগ্রাফ নামের এক ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছিলেন 1931 খ্রিস্টাব্দে। আমি জানি না আমি ভুলে গেছি যে অ্যাকচুয়ালি এই যে রয়েছে ভেন্ডিগ্রাফ মহাশয়, অর্থাৎ আমাদের এই ভেন্ডিগ্রাফ ইঞ্জিনিয়ার, তিনি কোথাকার ছিলেন। ওকে, তাহলে বলতে পারি কি যে 1931 খ্রিস্টাব্দে আমাদের এক মহান ইঞ্জিনিয়ার যার নাম ছিল ভেন্ডিগ্রাফ। তো কি বলতে পারি, 1931 খ্রিস্টাব্দে আমাদের এক মহান ইঞ্জিনিয়ার যার নাম হচ্ছে ভেন্ডিগ্রাফ, ওই ভেন্ডিগ্রাফ আবিষ্কার করেছিলেন এই মেশিনটা বা এই যন্ত্রটা, যাকে বলা হয় বা যাকে নাম দেওয়া হয়েছে আমাদের ভেন্ডিগ্রাফ জেনারেটর, ওই বিজ্ঞানীর নামটা অনুসারে, যাতে আমরা সেই ইঞ্জিনিয়ারকে বা বিজ্ঞানীটাকে না ভুলে যাই, তার জন্য নাম দিয়ে আমাদের এই মেশিনটা বা যন্ত্রটা আবিষ্কার করে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, আবার বলছি 1931 খ্রিস্টাব্দে আমাদের মহান ইঞ্জিনিয়ার ভেন্ডিগ্রাফ আমাদের একটি তড়িৎ যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেটাও কি তড়িৎ যন্ত্র আবিষ্কার করেছিলেন, এবং তার স্মৃতি হিসেবে আমাদের সেই তড়িৎ যন্ত্রটার নাম তিনি দিয়েছেন বা আমরা নিজেরাই দিয়ে দিয়েছি ভেন্ডিগ্রাফ জেনারেটর। সেই ভেন্ডিগ্রাফ জেনারেটরের কার্যকারিতা হচ্ছে কি আমাদের তড়িতাবেশের অপরে। ওকে, এই তো বুঝতে অসুবিধা না? বুঝতে কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এই যে রয়েছে না ভেন্ডিগ্রাফ জেনারেটর, এই ভেন্ডিগ্রাফ জেনারেটরের সাহায্যে আমরা কিন্তু অনেক বেশি উচ্চমানের বিভব প্রভেদ সৃষ্টি করতে পারি, প্রায় কয়েক লক্ষ ভোল্ট পর্যন্ত। কয়েক মিলিয়ন, লক্ষ বলা তো ভুল, কয়েক মিলিয়ন বিভব প্রভেদ, আমরা কয়েক মিলিয়ন ভোল্ট পর্যন্ত বিভব প্রভেদ আমরা সৃষ্টি করতে পারি আমাদের এই ভেন্ডিগ্রাফ যন্ত্রের সাহায্যে। তাহলে আমরা কি, যদি কোথাও এমনটা হয় যে আমাদের অনেক উচ্চমানের বিভব প্রভেদ সৃষ্টি করতে হবে, তাহলে কি সেখানে আমরা আমাদের এই ভেন্ডিগ্রাফ জেনারেটরটিকে কিন্তু ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। এই ভেন্ডিগ্রাফ জেনারেটরের সাহায্যে আমরা অনেক বেশি বিভব প্রভেদ, উচ্চ মানের বিভব প্রভেদ সৃষ্টি করতে পারি, প্রায় কয়েক মিলিয়ন ভোল্ট পর্যন্ত। মেরে ভাই ঢুকছে মাথায়? আশা করি ঢুকছে। তাহলে চলো আমাদের এই ভেন্ডিগ্রাফের যে কার্যকারিতা, সেই কার্যকারিতা আসলে কার উপর নির্ভরশীল সেটাও একটা জেনে নিই। ওকে মেরে ভাই, একদম ঠিক। তো আমাদের দেখতে পাচ্ছি কয়েকটা জিনিস। এটা কি রে, বিটা, বি হচ্ছে সূচিমুখ, এ কি, এ হচ্ছে সূচিমুখ। এটা হচ্ছে কি আমাদের ভেন্ডিগ্রাফ জেনারেটর, যার ছবিটা একদম সরল একটা ছবি আমরা বানিয়েছি। তো এখানে একটা সূচিমুখ আছে বি, এখানে একটা সূচিমুখ আছে বি এ। তাহলে বলতে পারি যে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, অর্থাৎ কি এখান থেকে আমাদের যে রয়েছে ক্ষরণ ক্রিয়া, কার ক্ষরণ, আধানের ক্ষরণ। তাহলে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া এবং সূচিমুখের ক্ষরণ ক্রিয়া এবং এই যে রয়েছে ফাঁপা একটা পরিবাহী, একটা সূচিমুখের ক্ষরণ ক্রিয়া এবং ফাঁপা পরিবাহী মসৃণ গোলকের আধান সংগ্রহকের ক্রিয়ার উপর নির্ভরশীল আমাদের এই ভেন্ডিগ্রাফ জেনারেটরের কার্যনীতি। আরে দেখবো কিভাবে কাজ করছে এবং এই কার্যনীতি আমরা কেন বলছি সেই সম্পর্কে আমরা দেখবো। অনেক সহজ জিনিস, ঠিক কিনা মেরে ভাই? একদম সহজ জিনিস। আবার বলছি, দেখো কি বলতে পারি। আমাদের এই যে রয়েছে না সূচিমুখ গুলো, এই যে এ নাম দিয়েছি আমরা, বি নাম দিয়েছি, তো এই বি এগুলো হচ্ছে সূচিমুখ। সূচিমুখ দেখতে পাচ্ছি কিনা? অবশ্যই তা দেখতে পাচ্ছি। তো এই সূচিমুখ থেকে জানো কি হয়, আমাদের আধানের ক্ষরণ হয়। তাই বলছে যে আমাদের সূচিমুখের ক্ষরণ ক্রিয়া এবং আমাদের এই যে ফাঁপা একটা পরিবাহী গোলক রয়েছে, সেই ফাঁপা পরিবাহী গোলকটা, যার যে বাইরের পৃষ্ঠটা সেটা পুরো মসৃণ, পুরো প্লেন আছে। তো আমাদের এই ফাঁপা পরিবাহী মসৃণ গোলকটার যে বাইরের তল, সেখানে কি করে আমাদের আধানকে সংগ্রহ করে। তার জন্য বলছে যে আমাদের
এই সূচিমুখের ক্ষরণ ক্রিয়া এবং ফাঁপা পরিবাহী মসৃণ গোলকের আধানের সংগ্রাহক ক্রিয়ার ওপর পুরোপুরি নির্ভরশীল আমাদের এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর। তাহলে চলো এবার আমরা আমাদের এই ভেন ডি গ্রাফ জেনারেটরে কি কি পার্ট রয়েছে, কি কি অংশ রয়েছে, অর্থাৎ আমরা এই মেশিনটার বিবৃতি করে দেখাই। ওকে, তো একদম বাচ্চাদের মতো করে বলছি যাতে কোনো অসুবিধা না হয় এবং সারা জীবন চিরজীবন তোমাদের মাথায় সেট হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ জানি ক্লাসটা একটু বড় মনে হবে, বাট আমি চাই যে আগে পেছনে যতটুকু সমস্যা আছে না সব রকম সমস্যা একদম ক্লিয়ার হয়ে যায় ক্লাসের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ ভেন ডি গ্রাফ জেনারেটর সম্পর্কে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি অনেক বেশি করে বলছি। ওকে মেরে ভাই, একদম ঠিক দাদা। তো হেডিং মারো এর বিবরণ, আমাদের বিবরণ এই ভেন ডি গ্রাফ জেনারেটরের বিবরণ। তাহলে এ হচ্ছে আমাদের ভেন ডি গ্রাফ জেনারেটরের একটা খুবই সহজ সরল একটা চিত্র, ঠিক তো? তো এই চিত্রে আমাদের প্রথমে একটা অংশ রয়েছে কি সি, রয়েছে কিনা সি? কোথায় সি আছে বলো? সি আছে কিনা? একদম ঠিক দাদা, এ হচ্ছে আমাদের সি। তো এই যে সি নাম দিয়েছি, সি কোনটা? আমাদের এই দেখতে পাচ্ছি একটা বেল্ট, এই বেল্টটা হচ্ছে আমাদের সি। ওকে, তাহলে কি বলতে পারি দেখো, একটি মসৃণ সিল্কের বেল্ট আমাদের সি কি? এই যে নাম দিয়ে সি দিচ্ছি, তো সি হচ্ছে আমাদের সি হচ্ছে একটি মসৃণ সিল্কের বেল্ট, মসৃণ সিল্কের বেল্ট যা পি1 এবং পি1 এবং পি2 এর সাথে সংযুক্ত থাকে এবং সংযুক্ত থাকার সাথে কি হয় ঘুরতে থাকে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি কিনা? তাহলে আমরা প্রথম জানলাম আমাদের সি কি? সি হচ্ছে আমাদের একটি মসৃণ কি রে, একটি মসৃণ সিল্কের বেল্ট, যেটা আমি ব্লু কালারের সাহায্যে দেখিয়েছি। তো আমাদের সি বলতে পারি যে নম্বর 1 হচ্ছে কি সি। তাহলে সি কি? সি হচ্ছে একটা মসৃণ সিল্কের বেল্ট যা কানেক্টেড থাকে আমাদের এই পি1 এবং পি2 দুটি পুলি বা দুটি কপি কলের সাহায্যে। এই পি1 এবং পি2 কি? এই পি1 লিখে দিচ্ছে, এর রয়েছে পি1 ও পি2। এই পি1 এবং পি2 হচ্ছে দুটি পলি বা কপি কল। সেই দুটি পলি বা কপি কল অর্থাৎ পি1 এবং পি2 দুটি পলি বা কপি কলের সঙ্গে আমাদের একটি বেল্ট লাগানো আছে, ঠিক তো? এই সেই বেল্টটা হচ্ছে আমাদের সি, যে বেল্টটা তৈরি হয়েছে পুরো মসৃণ একদম প্লেন একটা সিল্কের বেল্ট। ওকে, সেটাই হচ্ছে আমাদের সি। তাহলে আবার কি বলতে পারি, আমাদের এই যে ভেন ডি গ্রাফ জেনারেটর রয়েছে, সেই ভেন ডি গ্রাফ জেনারেটরে আমরা দুটি পুলি বা কপিকেল ইউজ করি, সেটা হচ্ছে একটা পি1 এবং একটা হচ্ছে পি2। সেই পি1 এবং পি2 দুটি কপিকেলের সাথে সংযুক্ত কানেক্টেড থাকে আমাদের একটা বেল্ট। সেই বেল্টটা হয় পুরো মসৃণ একদম প্লেন একটা সিল্কের বেল্ট। সেই মসৃণ একদম সিল্কের একটা বেল্ট হচ্ছে আমাদের সি, এবং পি1 এবং পি2 হচ্ছে আমাদের দুটো পলি বা কপিকল। সেই দুটি পলি বা কপিকলের সঙ্গে আমাদের একটা বেল্ট সংযুক্ত আছে, সেই বেল্টটা হচ্ছে আমাদের সি। ওকে, বুঝতে পারছি তো? একদম ঠিক। তো আরেকটা কথা, আমাদের দুটি পলি বা কপিকলের সঙ্গে যখন যুক্ত থাকে না কোনো বেল্ট বা কোনো একটা চেন, সেই বেল্ট বা চেনটার কাজ কি? অফকোর্স সেই বেল্টটা আমাদের ঘুরবে, অর্থাৎ কি দুটো পুলিকে আমরা ঘোরাবো, অর্থাৎ আমাদের বেল্টটা কি হবে? অফকোর্স ঘুরবে। যেমন আমাদের সাইকেল আছে, এবার সেই সাইকেলের মধ্যে যে চেনটা লাগা আছে না, সেই চেনটার দুটো পলি বা কপিকল আছে, একটা হচ্ছে পেছনের চাকা, একটা হচ্ছে আমাদের আগের না আমাদের পাইটেল লাগানো, ঠিক তো? আমাদের পাইটেলে একটা কপিকল লাগানো আছে এবং সাইকেলের পেছনে যে রয়েছে আমাদের এটা টায়ারটা, সেখানে আমাদের কি আছে? একটা কপিকল লাগানো আছে। তো সেই দুটি কপিকলের সাথে যুক্ত থাকে আমাদের যেভাবে চেনটা, এবং সেই চেনটার যে কোনো একটা আমাদের পাইটেল যখন ঘোরাই, সেই পাইটেলের সঙ্গে সংযুক্ত থাকে আমাদের কি রে, সেই পাইটেলের সাথে সংযুক্ত থাকে আমাদের একটা কপিকল। সেই কপিকলটা ঘুরে তখন আমাদের পুরো চেনটা ঘুরে, আবার চেনটা যখন পুরো ঘুরে তখন আমাদের কি হয়? সাইকেলের চাকার পেছনটা ঘুরে। কিছু ঢুকলো কিনা? একদম সহজ ভাই। এই ইঞ্জিনিয়ারিং তো আমরা ক্লাস আই থিঙ্ক আমরা যখন বাচ্চা ছিলাম তখনই কমপ্লিট করে ফেলেছি। কি হয় আমাদের, এই হচ্ছে একটা চাকা, এই হচ্ছে চাকা, এটা সাইকেল আসছে রে, সাইকেল একটা। তো সেই সাইকেলে কি হয়? এটা হচ্ছে আমাদের পাইটেল।
তো পাইটেলের এখানে আমাদের একটা কি হয়, এখানে একটা কপি কল, এখানে একটা কপি কল বা পুলি লাগানো থাকে, এবং সেখানে আমাদের কি হয়, চেনটা যুক্ত থাকে। এই হোক আমরা সাইকেল জি। ওকে, সাইকেলটা ঠিক করে রাখতে পারলাম না আই থিঙ্ক। তো সাইকেলে কি হয়, তা সাইকেলে আমাদের যে চেন লাগানো থাকে না, সেই চেনটা কি হয়, দুটো কপি কল বা আমাদের পুলির সাথে সংযুক্ত থাকে। একটা হচ্ছে আমাদের পেছনের চাকার সাথে, কপি কলটা লাগানো আছে রিংকের সাথে, এবং একটা হচ্ছে পাইটেল। এবার সেই চেনটা কি হয়, কাজ হচ্ছে ঘোরার। ঠিক তেমনই যেভাবে চেনটা ঘুরে, ঠিক তেমনই আমাদের এইখানে যে দুটি কপি কল লাগানো রয়েছে, একটা হচ্ছে কি আমাদের P1 আর P2, সেই P1 এবং P2 কি হচ্ছে, P1 এবং P2 এর মধ্যে আমাদের যে মসৃণ সিল্কের বেল্ট সি লাগানো আছে, সেই সিটা ঘুরতে থাকে। এবার সেই সিটা অর্থাৎ আমাদের এই বেল্টটা কি এমনি ঘুরবে না, যখন আমরা সাইকেলটা চালাই না তখন কিন্তু আমাদের চেনটা ঘুরে না। ঠিক তেমনই তাহলে আমাদের এই সাইকেলের চেনটিকে ঘোরানোর জন্য আমরা কি করতে হয়, আমাদেরকে এই পাইটেলটা ঘোরাতে হয়। টিচিং টিচিং করে পাইটেলটা যখন পাইটেলটা মারি তখনই আমাদের চেনটা ঘোরে। ঠিক তেমনই তাহলে আমাদের এই সাইকেলের এই চেনটাকে ঘোরানোর জন্য এই কপি কল বা এই কপি কল, যে কোনো একটা কপি কলকে আমাদের কিন্তু ঘোরাতে হবে। তো সেটা ঘোরানোর জন্য আমরা যেভাবে পাইটেল ইউজ করি, ঠিক তেমনই আমাদের এই দুটি কপি কলের মধ্যে যে কোনো একটা কপি কল, অর্থাৎ আমাদের এই C1 কপি কলটিকে আমরা ঘোরানোর জন্য বাইরে একটা মোটর ইউজ করি। আর আমরা জানি আমাদের ইলেকট্রিক বা বৈদ্যুতিক মোটর কি হয়, ঘুরতে থাকে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তাহলে যখন আমাদের ওই ইলেকট্রিক বা বৈদ্যুতিক মোটরটা ঘুরছে, তো মোটরটা ঘোরার সঙ্গে সঙ্গে আমাদের কপি কলটা ঘুরবে। তো যখন কপি কলটা ঘুরছে না, তখন কপি কলটার সাথে আমাদের চেনটা ঘুরছে, আমাদের এই সিল্কের যে সিল রয়েছে, মসৃণ সিল্কের বেল্ট সি, এটা কিন্তু ঘুরছে। অর্থাৎ এই বেল্টটা ঘুরছে, সরি, আমাদের এই কপি কলটা এবং এই কপি কল এই দুটা ঘুরছে। আর সাথে সাথে কি হচ্ছে, সাথে সাথে আমাদের এই মসৃণ সিল্কের বেল্ট সেটাও কিন্তু ঘুরছে। এটা আমরা পরিষ্কার বলতে পারি। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। বলো কোনো সমস্যা আছে না? তাহলে কি বলতে পারি, আমাদের ভেন্ডি গ্রাফ জেনারেটরে দুটি পলি বা কপিকল লাগানো থাকে, একটা হচ্ছে P1 একটা হচ্ছে P2, এবং সেই P1 এবং P2 এর মধ্যে একটা মসৃণ সিল্কের বেল্ট যার নাম হচ্ছে সি লাগানো থাকে। এবার সেই বেল্টটিকে ঘোরানোর জন্য আমরা আমাদের এই যে P1 পলি রয়েছে, সেই P1 পলির সঙ্গে আমরা একটা বৈদ্যুতিক মোটর সংযুক্ত করে দিই। এবার যখন আমাদের বৈদ্যুতিক মোটরটা ঘুরে, তো আশা করি আমরা সবাই জানি যে আমাদের মোটরের কি হয়, এটা ঘুরে। তো যখনই আমাদের এই বৈদ্যুতিক মোটরের এই যে রয়েছে রডটা ঘুরে, তখন আমাদের এই পুলিটা ঘুরে। আর যখনই আমাদের এই P1 পলি ঘুরে, তখন কি হয়, পুরো আমাদের এই বেল্ট এবং এই পুলির সবগুলা ঘুরতে থাকে। অর্থাৎ আমাদের এখন বেল্টটা ঘুরছে, এটা আমরা পরিষ্কার বলতে পারি। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু থাকছে না দাদা। সাবাস মেরে ভাই, সাবাস। এই তো, এইভাবেই তো ইঞ্জিনিয়ারিং শিখতে হয় রে। এইভাবেই তো আমরা ইঞ্জিনিয়ারিং শিখবো। ঠিক আছে, একদম সহজ জিনিস। আমি জানি আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি না, বাট আমাদের টিচাররা এভাবে পড়ায়। ঠিক আছে, যদি তোমরা ইঞ্জিনিয়ার করতে চাও, তো ইঞ্জিনিয়ারিং যখন করবে তোমরা, ঠিক আছে, তো তখন কিন্তু এইভাবে অনেকগুলো মেশিন থাকে যেগুলো কিভাবে কাজ করে না, সেভাবে লোককে বোঝায়। ওকে, মানে আমাদের স্টুডেন্টকে সেইভাবে বোঝায় টিচাররা। বাট অনেক টিচার যারা আছে পুরো কুড়া হয়, এটা হচ্ছে গবিকল, হ্যাঁ এখানে ঘুরে এটা, এখানে ঘুরে এটা, বাস হয়ে গেল, চারটা কথা বলে শেষ করে দিল। বাট যখন আমরা মেশিনটাকে পুরো এক্সপ্লেন করবো না ধীরে ধীরে, তখনই বেশি মজা লাগে না ক্লাসের মধ্যে। একদম ঠিক। তো সেটা আমি করতে চাইছি। ওকে ঠিক আছে দাদা, ক্লাस बड़ा होगा, मुझे पता है कि ক্লাসটা বড় হচ্ছে, কিন্তু আমি চাই যে পুরো বুঝো এবং সেটাও মজার সাথে, যাতে তোমরা বাড়িতে অনেক সহজে তৈরি করতে পারো আমাদের এই ভ্যান্ডি গ্রাফ জেনারেটর, তোমরা হয়ে উঠতে পারো একজন বড় সড়ো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে, যদিও আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করিনি ভাই, আমি হচ্ছে মেকানিক্যাল। ওকে ঠিক আছে দাদা। বাস, এবার আমরা জানবো আমাদের দুটি সূচিমুখের ব্যাপারে। কি হচ্ছে, এই যে রয়েছে এ আর বি। তো বলো তো এখানে এ কোনটা, এ হচ্ছে এ এবং বি। তো এ আর বি হচ্ছে দুটি সূচিমুখ। আর সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে মসৃণ সিল্কের বেল্ট রয়েছে সি, সেই মসৃণ সিল্কের বেল্টটা থেকে অতি সামান্য অল্প দূরত্বে রয়েছে দুটি সূচিমুখ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। দেখতে পাচ্ছ কিনা? নিশ্চয় দাদা, এতেও কোনো আমাদের সমস্যা নাই। তাহলে কি বলতে পারি, আমাদের এ আর বি কি, এ আর বি কি কি বলতে পারি, আমাদের এই যে মসৃণ সিল্কের বেল্ট রয়েছে সি,
সেই মসৃণ সিল্কের বেল্ট অর্থাৎ আমাদের এই সি বেল্টের থেকে অল্প দূরত্বে, সামান্য দূরত্বে আমরা দুটি সূচিমুখের ধাতব পদার্থ রেখেছি। দুটি ধাতব পদার্থের সূচিমুখ ইউজ করেছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে কি বলতে পারি, আমাদের এ আর বি হচ্ছে দুটি ধাতব পদার্থ দিয়ে তৈরি সূচিমুখ। কেন ইউজ করছি বলতো, কেন ইউজ করছি? আর এখানেই তো তড়িতাবেশের খেলা, ইন্ডাকশনের খেলা। একদম সহজ জিনিস। দেখো দেখো, এরপর তো আমরা জানবো আমাদের কার্যনীতিটা, সেটা অনেক মজার সাথে মেরে ভাই। তাহলে কি বলতে পারছি, আবার বলছি, দেখো কি বলতে পারি এখানে। আমরা বলতে পারি যে আমাদের এ আর বি কি, এ আর বি হচ্ছে আমাদের এই বেল্ট বা মসৃণ সিল্কের বেল্টার সামনে অতি অল্প দূরত্বে, একদম সামনে দুটো ধাতব পদার্থের সূচিমুখ রাখা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমাদের বি। ঠিক কিনা? একদম ঠিক। এরপর আমাদের আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বর হচ্ছে আমাদের এই ই। ঠিক তো? তো ই ব্যাপারে বলতে হবে না, ই হচ্ছে একটা ব্যাটারি, যেখানে আমাদের তড়িৎ উৎস বা কি হয়, ইলেকট্রিক সোর্স পাওয়া যায়। তাহলে কি বলতে পারি, ই হচ্ছে আমাদের তড়িৎ উৎস। এই ই তড়িৎ উৎসের সাহায্যেই তো আমাদের এই যে এ রয়েছে সূচিমুখ, তার মধ্যে কি হয়, আমাদের কিন্তু কারেন্ট, অর্থাৎ এখানে তার জন্যই তো আমাদের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। কিভাবে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় সেই সম্পর্কে এবার আমরা জানবো, জাস্ট রিল্যাক্স থাকো। তাহলে ই কি, ই হচ্ছে তড়িৎ উৎস, যার সাহায্যে আমাদের এ সূচিমুখে আমাদের ই যে রয়েছে, ই হচ্ছে আমাদের তড়িৎ উৎস ব্যাটারি হচ্ছে এটা, ঠিক আছে? তো ই হচ্ছে আমাদের তড়িৎ উৎস। এই ই তড়িৎ উৎসের সাহায্যে আমাদের এই যে এ সূচিমুখ সংযুক্ত রয়েছে দেখতে পাচ্ছি। তো আমাদের ই তড়িৎ উৎসের সাহায্যেই আমাদের এ সূচিমুখের মধ্যে পৃথিবীর ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় কয়েক হাজার, প্রায় 10,000, কত, 10,000 ভোল্টের বিভব প্রবেশ সৃষ্টি হয়ে থাকে। আবার বলছি, দেখো এই যে ই তড়িৎ উৎস রয়েছে, ই তড়িৎ উৎস যার সাহায্যে এ সূচিমুখে ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় 10,000 ভোল্টের বিভব প্রবেশ সৃষ্টি করা হয়। 10,000 ভোল্টের বিভব প্রবেশ সৃষ্টি করা হয়। আমরা এখানে যে ব্যাটারি লাগাচ্ছি ই, সেই ব্যাটারি একটা তড়িৎ উৎস হিসেবে কাজ করছে। এবার সেই তড়িৎ উৎসের সাহায্যে আমাদের ধনাত্মক আধানের সঙ্গে যুক্ত আছে আমাদের এ ধাতব সূচিমুখটা। তো আমাদের এই যে এইভাবে একটা তড়িৎ উৎসের সাহায্যে আমরা যুক্ত আছে আমাদের এই ধাতব সূচিমুখটা। তো আমাদের কি বলতো, এই তড়িৎ উৎসের সাহায্যে, তড়িৎ উৎসের সাহায্যে আমাদের এতে অনেক বেশি আধান জমা হবে। তো এখানে যখন অনেক বেশি আধান জমা হবে আর ভূপৃষ্ঠে অনেক কম আধান আছে, তাহলে ভূপৃষ্ঠের তুলনায় এখানে অনেক বেশি আধান সৃষ্টি হবে। কারণ কি, আমরা একটা তড়িৎ উৎসের সাহায্যে আমাদের এই যে রয়েছে সূচিমুখটা, সূচিমুখটাকে আমরা কিন্তু আধান দিচ্ছি। তাহলে এখানে অনেক বেশি আধান সৃষ্টি হয়। তাহলে আধান এখানে কম, ভূপৃষ্ঠে এখানে অনেক বেশি। তার জন্য বলতে পারি যে আমাদের এই ই তড়িৎ উৎসের সাহায্যে, ই তড়িৎ উৎস, যার ই হচ্ছে একটি তড়িৎ উৎস, যার সাহায্যে আমাদের এ ধাতব সূচিমুখে অনেক, এই পৃথিবীর ভূপৃষ্ঠের সাপেক্ষে অনেক বেশি বিভব প্রভেদ সৃষ্টি করে, প্রায় 10,000 ভোল্টের বিভব প্রভেদ কিন্তু এখানে সৃষ্টি হয়। বুঝতে পেরেছো তো? মানে পৃথিবীর ভূপৃষ্ঠের তুলনায় এখানে কি হয়, 10,000, প্রায় 10,000 ভোল্ট বেশি বিভব প্রভেদের সৃষ্টি হয়। সেটাও কার কারণে, সেটা হচ্ছে আমাদের এই তড়িৎ উৎস এর কারণে। তাহলে ই হচ্ছে এটা কি, তড়িৎ উৎস। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। বাস। এরপর আমাদের 4 নম্বর হচ্ছে অ্যাস। অ্যাস কি, অ্যাসটা কি? অ্যাস হচ্ছে আমাদের কত, 1 মিটার ব্যাসার্ধের, কত, 1 মিটার, 1 মিটার বা তার চেয়েও বেশি ব্যাসার্ধের একটা ফাঁপা। তার চেয়েও কি হচ্ছে, আমাদের অ্যাস হচ্ছে কি রে, অ্যাস হচ্ছে 1 মিটার বা তার চেয়েও বেশি ব্যাসার্ধের ফাঁপা ধাতব গোলক। কি, ফাঁপা ধাতব গোলক, যার বাইরের পৃষ্ঠটি অতি মসৃণ। তো এই দেখতে পাচ্ছি অ্যাস, এই দেখতে পাচ্ছি এটা, এটা কি, এটা 1 মিটার বা তার চেয়ে বেশি ব্যাসার্ধের একটা কি হয়, ফাঁপা পরিবাহী গোলক হয়। সেই ফাঁপা পরিবাহী গোলকটার বাইরের যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটা,
তো বাইরের এই পৃষ্ঠটা অতি মসৃণ হয়, একদম প্লেন, একদম মসৃণ হয়, এখানে কোন রকম সূচিমুখ কিন্তু থাকে না, এটা মাথার মধ্যে রেখে দাও। তাহলে অ্যাস কি, অ্যাস হচ্ছে কি, অ্যাস হচ্ছে এখানে আমাদের ভেন্ডি গ্রাফ জেনারেটরে যে অ্যাস রয়েছে, তো অ্যাস হচ্ছে একটা ফাঁপা পরিবাহী গোলক, সেই ফাঁপা পরিবাহী গোলকের বাইরে যে পৃষ্ঠ সেটা একদম মসৃণ, একদম প্লেন থাকে, এটাও আমরা এখানে বুঝতে পারছি। নিশ্চয় দাদা, কোনো সমস্যা নাই। এবং আমাদের এই যে বি সূচিমুখ রয়েছে, সেই বি সূচিমুখের অপর যে প্রান্তটা, ভোঁতা প্রান্তটা, সেটা কিন্তু আমাদের এই অ্যাস ফাঁপা পরিবাহী গোলকটার সাথে যুক্ত আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, পাচ্ছি কিনা? নিশ্চয় দাদা, ওটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এটিকে আমাদের এই যে অ্যাস রয়েছে, এটিকে একটি বায়ু নিরুদ্ধ, কি এটিকে একটি বায়ু নিরুদ্ধ, বুঝলে তো, একটি বায়ু নিরুদ্ধ, যেখানে কোনো আমাদের বায়ু প্রবেশ করে না, আবার বায়ু বাইরে আসে না, একটি বায়ু নিরুদ্ধ পাত্রে উচ্চ চাপে নাইট্রোজেন বা ফ্রিয়ন গ্যাস রাখা হয়, নাইট্রোজেন বা ফ্রিয়স গ্যাস রাখা হয়, এবং সেই নাইট্রোজেন বা ফ্রিয়ন গ্যাসটার মধ্যে ভেতরে আমরা আমাদের এই অ্যাসকে অর্থাৎ ফাঁপা পরিবাহী গোলকটিকে স্থাপিত করি। ওকে, समझा कि नहीं कुछ? আরে ইয়ার, আমরা এই যে ভেন্ডিগ্রাফ যন্ত্র বানাচ্ছি, সেই ভেন্ডিগ্রাফ যন্ত্রটার আমরা যখন এটা লাগাবো না আমাদের এই ফাঁপা পরিবাহী গোলক অ্যাসটাকে, তখন কি করবো, আমাদের এখানে একটা বায়ু নিরুদ্ধ একটা পাত্র নেব। এবার সেই বায়ু নিরুদ্ধ পাত্রের মধ্যে উচ্চ চাপে, অনেক বেশি চাপে আমরা নাইট্রোজেন বা ফ্রিয়ন গ্যাস নিচ্ছি, এবং নাইট্রোজেন ও ফ্রিয়ন গ্যাস আমাদের এই বায়ু নিরুদ্ধ পাত্রের মধ্যে আছে। তার ভিতরে আমরা আমাদের এই অ্যাস অর্থাৎ ফাঁপা পরিবাহী গোলকটিকে স্থাপিত করছি। সমঝা? চাপ আছে? ঢুকছে মাথায়? ঘুম পাচ্ছে? কি বলবো মেরে ভাই, লাস্ট ক্লাস এটা, তাও যদি ঘুম পায় তো হয়ে গেছে। ওকে, এরপরে আমরা কোন চ্যাপ্টার শুরু করব সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, অর্থাৎ তোমাদের মাথায় কি চলছে সেটাও একটু দেখি, ঠিক না? একদম ঠিক দাদা। তো বাস, এ তো আমরা বুঝতে পেরে গেছি। তো এটাই হচ্ছে আমাদের যন্ত্রের মধ্যে কি কি পার্ট রয়েছে বা কি কি অংশ রয়েছে সেই সম্পর্কে আমরা জানলাম, এবং সেটি কিভাবে কানেক্টেড থাকে একে অপরের সঙ্গে। তাহলে আবার বলছি, একদম শেষ বারের মতো বলছি, কি হয়, আমরা আমাদের একটি ভেন্ডিগ্রাফ যন্ত্র নিয়েছি। এবার সেই ভেন্ডিগ্রাফ যন্ত্রে আমাদের দুটি পলি বা কপিকল থাকে, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2। এবার সেই দুটি কপিকলের সাথে আমাদের একটা মসৃণ সিল্কের বেল্ট সি লাগানো আছে। এবার সেই মসৃণ সিল্কের বেল্ট অর্থাৎ সি কে ঘোরানোর জন্য আমরা আমাদের একটি P1 কপিকলের সঙ্গে একটা মোটর আমরা কানেকশন করেছি। সেই মোটর যখন ঘুরবে তখন কি হবে, তখন আমাদের এই যে রয়েছে কপিকল P1 এটা ঘুরবে। এবার এটা ঘোরার সঙ্গে সঙ্গে আমাদের পুরো বেলটাও ঘুরবে, সাথে পুরো এটা আমাদের চেনটা ঘুরবে। এবার আমরা আমাদের কি করেছি, দুটো আমরা ধাতব সূচিমুখ নিয়েছি, একটা হচ্ছে আমাদের এ সূচিমুখ আর একটা হচ্ছে আমাদের বি সূচিমুখ, এটা দেখতে পাচ্ছি। এবার সেই বি সূচিমুখ আমাদের যে নিয়েছি আমরা একটা ফাঁপা পরিবাহী গোলক অ্যাস, সেই ফাঁপা পরিবাহী গোলক অ্যাস যার বাইরের পৃষ্ঠটা একদম মসৃণ বা একদম প্লেন রয়েছে, তার সাথে ভিতরের দিকে আমাদের জুতাকে আমাদের এই বি ধাতব সূচিমুখের ভোঁতা প্রান্তটা, এটাও আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয় দাদা। এবং আমরা আমাদের এই যে রয়েছে এ সূচিমুখ, সেই এ সূচিমুখ আমাদের একটা তড়িৎ উৎস ই এর সাথে যুক্ত থাকে, এবং সেই তড়িৎ উৎস ই কিন্তু আমাদের এই ধাতব সূচিমুখ এ সাথে আমাদের পৃথিবীর সাপেক্ষে কি হয়, ধাতব সূচিমুখ এ তে আমাদের পৃথিবীর সাপেক্ষে অনেক বেশি বিভব প্রভেদ, প্রায় 10,000 ভোল্টের বিভব প্রভেদ সৃষ্টি করতে সাহায্য করে। তো বাস, ইয়ে হো গিয়া আমরা ডায়াগ্রাম। এবং আমরা আমাদের যখন এই অ্যাস বা ফাঁপা পরিবাহী গোলক যার বাইরের পৃষ্ঠ একদম মসৃণ আছে, সেরকম একটা অ্যাসকে যখন আমরা আমাদের ভেন্ডিগ্রাফ জেনারেটরে আমরা স্থাপিত করি, তখন কি হয়, তখন আমরা একটা বায়ু নিরুদ্ধ পাত্র নিই, এবং সেই বায়ু নিরুদ্ধ পাত্রের ভেতরে উচ্চ চাপে নাইট্রোজেন বা ফ্রিয়ন গ্যাস নিই, এবং সেই গ্যাসটা নেওয়ার পর তার ভিতরে আমরা স্থাপিত করি আমাদের এই অ্যাসকে। তো ইতনা তো হাম समझ गया जी, যে আমরা একটি ভেন্ডিগ্রাফ যন্ত্র আবিষ্কার করার সময় দুটি পলি নেব,
একটা নেব আমরা মসৃণ সিল্কের বেল্ট সি, এবং আরেকটা নেব আমরা আমাদের ফাঁপা গোলক পরিবাহী যার বাইরের পৃষ্ঠটা তো মসৃণ, যেটা হচ্ছে আমাদের অ্যাস, এবং আমরা দুটো ধাতব পরিবাহী সূচিমুখ নেব আর আরেকটা তড়িৎ উৎস অর্থাৎ একটা আমরা ব্যাটারি নেব। ঠিক তো? তো হো গিয়া আমাদের এই ভেন্ডিগ্রাফ যন্ত্রের বিবরণ। যদি এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় না আগে পেছে, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। ওকে, ঠিক তো মেরে ভাই? একদম ঠিক দাদা। আর যদি ঘুম পাচ্ছে মেরে ভাই তো প্লিজ 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 আবার বলছি প্লিজ। ওকে, ঠিক আছে দাদা। তো চলো এরপর আমাদের এই ভেন্ডিগ্রাফ জেনারেটরটি আসলে কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানা যাক। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে। যদি এখন পর্যন্ত আমাদের এই ভেন্ডিগ্রাফ যন্ত্রের বিবরণ সম্পর্কে কোথাও কোনো রকম সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, কারণ পুরোপুরি কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য মেরে ভাই। ওকে ওকে ওকে, চাপের কোনো ব্যাপার নেই, চাপের কোনো ব্যাপার নেই। এখানে প্রিন্সটা আছে, যেখানে ডাউট হবে না, যেখানে ডাউট হবে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যদি বড় সড়ো ডাউট হয় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার মেসেজ করে দেবো, আমি তোমাকে সেখানে কিন্তু জানিয়ে দেবো পার্সোনালি সেটাও। ওকে ওকে मेरे भाई, चलिए 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 फिर चलते हैं আমাদের এর কার্যনীতি সম্পর্কে জানা যাক। अरे भाई मार्का तू तो धोखा दे दिया रे मेरे भाई। ओके, तो কার্যনীতি, কার্যনীতি, কার্যনীতি। তো আমরা আমাদের ভেন্ডিগ্রাফ যন্ত্রে এতগুলা যন্ত্র লাগাইছি, সেটা তো এমনি এমনি লাগাই নাই। অবশ্যই আমাদের এই ভেন্ডিগ্রাফ যন্ত্রের প্রত্যেকটা অংশের কোনো না কোনো একটা কাজ রয়েছে। তো সেই কাজগুলি এবার জানা যাক। তো দেখো ভাই আমাদের কার্যনীতি কিরকম। আমাদের এই যে রয়েছে ই রয়েছে, এবার ই হচ্ছে কি একটা তড়িৎ উৎস। এবার এই তড়িৎ উৎস থেকে যখন আমাদের কি হচ্ছে অনেক বেশি আধান বা চার্জ আমাদের এই ধাতব পরিবাহী সূচিমুখটা যখন মধ্যে যাবে, তখন কি হবে আমাদের এই ই তড়িৎ উৎসের জন্য আমাদের এই ধাতব পরিবাহী সূচিমুখটার মধ্যে অনেক বেশি আধান বা পরিবাহী সঞ্চয় হবে, সেটাও ধনাত্মক, যেহেতু আমাদের এই তড়িৎ উৎস বা ব্যাটারির ধনাত্মক অংশটা সংযুক্ত আছে আমাদের এ সূচিমুখটার মধ্যে। এটা বুঝতে পারছি নিশ্চয়? তাহলে আবার বলছি, দেখো কি বললাম আমি। আমাদের এই যে তড়িৎ উৎস রয়েছে সেই তড়িৎ উৎসের জন্য আমাদের এই এ সূচিমুখটির মধ্যে আধান সঞ্চয় হবে, এবং এখানে অনেক বেশি আধান বা চার্জ সঞ্চয় হওয়ার ফলে আমাদের এই সূচিমুখটির মধ্যে তীব্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। হবে কিনা? একদম। তাহলে কি হচ্ছে আমরা আমাদের এই যে তড়িৎ উৎস রয়েছে সেই তড়িৎ উৎস ই এর জন্য আমাদের এই যে রয়েছে ধাতব সূচিমুখ এ, তার মধ্যে তীব্র অনেক বেশি পরিমাণে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, এবং যখনই এর মধ্যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে না, তখন কি হবে সেই তীব্র তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের এই এ সূচিমুখে উৎপন্ন তীব্র তড়িৎ ক্ষেত্র এর সামনের কি বলতে পারি আমাদের এই এ সূচিমুখে উৎপন্ন তীব্র তড়িৎ ক্ষেত্র বা তীব্র তড়িৎ ক্ষেত্রের সামনে এখানে যে বায়ু কণাগুলি রয়েছে সেই বায়ু কণাগুলি কি হবে আয়নিত হবে কিনা, অর্থাৎ আমাদের এই যে আশেপাশের বায়ু রয়েছে সেই আশেপাশের বায়ুগুলির মধ্যে কিন্তু আমাদের আধানের কি হবে আধান আমাদের সঞ্চারিত হবে। এগুলোর মধ্যে কিন্তু আধান আধান আমাদের কি হবে আধান ছড়িয়ে পড়বে, অর্থাৎ আমাদের আশেপাশে যে বায়ুটা রয়েছে সেই বায়ুটা আমাদের কি হবে ধনাত্মক আধানে আয়নিত হবে। এবার আমাদের এইখানে যে রয়েছে বায়ুগুলা সেই বায়ুতে যখন অনেক ধনাত্মক আধান রয়েছে আর আমাদের এই যে রয়েছে সূচিমুখটা এখানেও ধনাত্মক আধান রয়েছে, তো এই সূচিমুখের মধ্যে অনেক পরিমাণে ধনাত্মক আধান আছে আর বায়ুর মধ্যে অনেক পরিমাণে ধনাত্মক আধান আছে। তো ধনাত্মক এখানেও আধান এখানেও আধান, তাহলে এই যে সূচিমুখের উপর যে ধনাত্মক আধান রয়েছে সেই সূচিমুখের অপরে থাকা আমাদের ধনাত্মক আধানগুলিকে তার আশেপাশে যে বায়ুর মধ্যে ধনাত্মক আধান আছে
তাদেরকে বিকর্ষণ করবে কিনা? অফকোর্স তাদেরকে ঠেলে দেবে। এবং যখন তারাকে ঠেলে দিচ্ছে তখন কিন্তু ঠেলার ফলে আমাদের এখানে বায়ুর মধ্যে থাকা সমস্ত ধনাত্মক আধান আমাদের এই মসৃণ সিল্কের যে বেল্ট রয়েছে সেই বেল্টের উপরে কি হচ্ছে? লটকে যাচ্ছে। এটা জাস্ট ইমাজিন করো। বুঝতে পারলে তো কি বললাম? হুম, কি বললাম? আমাদের এই সূচি মুখে উৎপন্ন তীব্র তড়িৎ ক্ষেত্রের সামনের বায়ু কণাগুলিকে আয়নিত করে। এবার এখানে আয়নিত ধনাত্মক যে আধানগুলি আছে সেই ধনাত্মক আধানগুলিকে কি করে আমাদের এই যে রয়েছে সূচি মুখের উপরে থাকা ধনাত্মক আধানগুলা বিকর্ষণ করে ঠেলে দেয়। এবার ঠেলে দেওয়ার পরে আমাদের আমনে সামনে যত আধান ছিল ধনাত্মক সমস্ত আধান আমাদের এই যে রয়েছে সিল্কে কি হচ্ছে? আমাদের মসৃণ সিল্কের যে বেলটা সি তার উপরে কি হচ্ছে? তার উপরে লটকে যাচ্ছে, তার উপরে স্থানান্তরিত হচ্ছে এবং কি হচ্ছে? তার উপরে আমাদের স্থানান্তরিত হচ্ছে। এবার যখন আমাদের এই বায়ুর মধ্যে থাকা ধনাত্মক আয়নগুলা আমাদের এই সিল্কের রয়েছে, আমাদের মসৃণ সিল্কের বেল্টের উপরে পড়ছে, তখন কি হচ্ছে? তখন অবশ্যই বলতে পারি আমাদের এই পুরো বেলটা কি হচ্ছে? ধনাত্মক আধানে আয়িত হচ্ছে। ধনাত্মক আধান কি হচ্ছে? ধনাত্মক আধানে আয়নিত হচ্ছে, এটা আমরা বলতে পারি নিশ্চয়। তাহলে আবার বলছি দেখো, একদম সহজ জিনিস। আমরা আমাদের তড়িৎ উৎসের জন্য আমাদের এই যে তড়িৎ উৎসের জন্য আমাদের এই সূচিমুখের ওপর তীব্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এবার সেই তীব্র তড়িৎ ক্ষেত্রের জন্য তার আশেপাশের মধ্যে যে বায়ু কণাগুলি রয়েছে সেই বায়ু কণাগুলির মধ্যে কিন্তু সেই বায়ু কণাগুলি কি হচ্ছে? আমাদের ধনাত্মক আধানে আয়নিত হচ্ছে। এবার সেই ধনাত্মক আধানের সেই বায়ুর মধ্যে থাকা ধনাত্মক আধান এবং আমাদের এই যে রয়েছে এর মধ্যে এর সূচিমুখের মধ্যে ধনাত্মক আধান তাদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হচ্ছে। এবং যেহেতু এর সূচিমুখের মধ্যে ধনাত্মক আধান বেশি তার জন্য কি হচ্ছে? আমাদের এর সূচিমুখে থাকা ধনাত্মক আধানগুলি বায়ুর মধ্যে ভাসতে থাকা বায়ুকণাগুলির মধ্যে চার্জিত আমাদের ধনাত্মক আধানগুলিকে ঠেলে দিচ্ছে। এবার ঠেলার ফলে তার সামনে একটা আমাদের কি হচ্ছে? মসৃণ সিল্কের বেল্টটা পাচ্ছে। এবার সেই মসৃণ সিল্কের বেল্টটার উপরে আমাদের সেই ধনাত্মক আধানগুলো জানিয়ে কি হচ্ছে? বসছে, অর্থাৎ সেখানে আমাদের সাঁটান যাচ্ছে, লটকে যাচ্ছে। এবার যখনই আমাদের এই বিকর্ষণের ফলে আমাদের ধনাত্মক আধানগুলি আমাদের এই মসৃণ সিল্কের বেল্ট সি এর উপর পড়ছে, তখন কি হচ্ছে? আমাদের পুরো যে বেল্টটা রয়েছে মসৃণ সিল্কের বেল্টটা আমাদের ধনাত্মক আধানে আয়িত হচ্ছে। এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি দাদা। হ্যাঁ, এটা আমরা নিশ্চিন্তে বলতে পারছি। নিশ্চয়, একদম ঠিক। তো এখন কি হয়েছে? এখন আমাদের এই যে রয়েছে মসৃণ সিল্কের বেল্ট সি, সেটা কি হচ্ছে? সেই বেল্টটা কিন্তু ধনাত্মক আধানে আয়নিত হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সেটাও আমাদের এই এ সূচিমুখের জন্য। এই এ সূচিমুখে অনেক বেশি পরিমাণে তীব্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আবার সেই তড়িৎ ক্ষেত্রের জন্য তার আশেপাশের মধ্যে যে বায়ুকণা আছে তাদের মধ্যে ধনাত্মক আধান আয়নিত হচ্ছে এবং সেই ধনাত্মক আধানগুলাকে আমাদের এই সূচিমুখের ধনাত্মক আধানগুলা ঠেলে দিচ্ছে, বিকর্ষণ করছে। যেহেতু আমরা জানি ধনাত্মক আধানে বিকর্ষণ হয়, জানি কিনা? একদম। এবার যখন এখানে ধনাত্মক আধান এই বায়ুকণাগুলির মধ্যে উপস্থিত থাকা ধনাত্মক আধানগুলিকে বিকর্ষণ করে ঠেলে দিচ্ছে, তখন কি হচ্ছে? তখন সেই ধনাত্মক আধানগুলা আমাদের এই মসৃণ সিল্কের বেল্ট সি এর উপরে লটকে যাচ্ছে। আবার যখন আমাদের এই ধনাত্মক আধানগুলো মসৃণ সিল্কের বেল্ট আমাদের সি এর উপর লটকে যাচ্ছে, তখন কি হচ্ছে? তখন আমাদের এই পুরো বেল্টটা ধনাত্মক আধানে কিন্তু আয়িত হচ্ছে। আর একটা কথা এবার আমরা বলতে পারি এতটা বোঝার পর, যেহেতু আমাদের এই যে রয়েছে মসৃণ সিল্কের বেল্ট সিটা কিন্তু ঘুরছে, এটা আমরা জানি একদম। তো যখন আমাদের এই বেল্টটা ঘুরছে না পুরো, তো ঘুরছে মানে কি? অফকোর্স এই বেল্টটা আমাদের অপর দিকে যাবে। তো যখন আমাদের এখানে আমাদের ধনাত্মক আধানে আয়নিত হওয়ার পর আমাদের বেলটা অপর দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে, তখন কি হচ্ছে? তখন ঘুরতে ঘুরতে যাওয়ার পর আমাদের এই বি সূচিমুখের সামনে পৌঁছাচ্ছে কিনা? একদম। আর যখনই আমাদের ধনাত্মক আধানে আয়নিত এই মসৃণ সিল্কের বেল্ট সিটা ঘুরতে ঘুরতে অপর দিকে যাতে যাতে কি হচ্ছে? পৌঁছাচ্ছে, তখন আমাদের এই যে বি সূচিমুখ আছে সেই বি সূচিমুখের উপর ইন্ডাকশন বা তড়িদাবেশের জন্য ঋণাত্মক আধানের সৃষ্টি হবে কিনা সেটা কমেন্ট আমাকে জানাও।
এবং এখানে আমাদের ঋণাত্মক আধান সৃষ্টি হওয়ার জন্য আমাদের বাইরের যে ফাঁপা গোলীয় কি হচ্ছে ফাঁপা যে রয়েছে ফাঁপা গোলীয় তলটা মসৃণ তলটা সেই ফাঁপা গোলীয় পরিবাহের মসৃণ যে তল প্লেন তলটা বাইরে সেখানে আমাদের ধনাত্মক আধান সৃষ্টি হবে না সেটাও তোমরা বলো। আর এটা এখানে ঘটেছে কি হচ্ছে আমাদের এই যে রয়েছে বেলটা সেই বেলটা ধনাত্মক আধানে আহিত আছে। এবার এই বেলটা যখন ঘুরতে ঘুরতে অপরে যাচ্ছে তো ঘুরতে ঘুরতে যাওয়ার পর যখন আমাদের বি সূচিমুখের অপর বি সূচিমুখের কাছে পৌঁছাচ্ছে তখন বি সূচিমুখের কাছে পৌঁছানোর জন্য আমাদের বিতে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো যখনই আমাদের বিতে ঋণাত্মক আধান সৃষ্টি হয় সেটা ইন্ডাকশন বা তড়িদাবেশ বা আবেশের জন্য, যেটা আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে পড়েছি যে আবেশ বা ইন্ডাকশন কি জিনিস, ঠিক না? একদম। আর এটাও জানি যে আমাদের পাশের যে রয়েছে পরিবাহী সেখানে আমাদের কি হয় ইন্ডাকশন বা আবেশের জন্য ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। আর এখানে আমাদের ঋণাত্মক আধান সৃষ্টি হওয়ার জন্য আমাদের বাইরের যে প্রান্ত রয়েছে বাইরের যে জায়গাটা সেই বাইরের এরিয়া কোনটা রয়েছে আমাদের ফাঁপা পরিবাহী গোলকটার বাইরে যে রয়েছে তলটা মসৃণ তো সেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে, ঠিক তো? তো সে কি হচ্ছে আমাদের এখানে ঋণাত্মক আধান সৃষ্টি হওয়ার জন্য আমাদের বাইরে যে রয়েছে তলটা সেখানে আমাদের প্লাস অর্থাৎ ধনাত্মক আধানের সৃষ্টি হবে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এতেও আমাদের কোনো সমস্যা কিন্তু নয় দাদা, একদম ঠিক। এরপর এরপর কি হচ্ছে এটাও দেখে যাক। তো দেখো, তো যখনই আমাদের এখানে ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে সেটাও উচ্চ মানের, আরে লেখা রে ভাই মুছে যাচ্ছে এটা কি রেজার হয়ে গেল কি? আরে ভাই इरेजर का काम क्यों करते हैं आप? আয় ভাই তুই আয়। ওকে, তো এখানে কি হচ্ছে আমাদের অনেক বেশি ঋণাত্মক আধানের সৃষ্টি হয়েছে সেটাও ইন্ডাকশন বা আবেশের জন্য। আর এটা দেখো পুরোপুরি আমাদের এই মেশিনটা অর্থাৎ আমাদের এই ভেন্ডিগ্রাফ জেনারেটরটা তৈরাবেশ বা ইন্ডাকশন বা আবেশের জন্য কাজ করছে। এখানে আবেশ বা ইন্ডাকশন হচ্ছে তার জন্য বলা হয় যেটা একটা আবেশী যন্ত্র বা আমাদের ইন্ডাকশন মেশিন। ওকে, ঠিক আছে। তো এখানে যখনই আমাদের কি হচ্ছে আবেশ বা ইন্ডাকশনের জন্য ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে তাহলে বলতে পারি এখানে উচ্চমানের ঋণাত্মক আধানগুলো আমাদের এই সামনেতে আসা ধনাত্মক আধানগুলিকে প্রশমিত করবে কিনা। এখানে ঋণাত্মক আধান ধনাত্মক আধান কি হচ্ছে এদেরকে প্রশমিত করছে, তারা একেবারে কি হবে মুছে ফেলবে কিনা। একদম ঠিক দাদা, অবশ্যই ফেলবে। তাহলে আমাদের এই আবেশ বা ইন্ডাকশনের জন্য আমাদের এই যে বি সূচিমুখ আছে সেখানে ঋণাত্মক আধান অনেক বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং ওখানে অনেক বেশি পরিমাণে উৎপন্ন থাকা আমাদের ঋণাত্মক আধানগুলো আমাদের এই বেল্টের মধ্যে থাকা ধনাত্মক আধানগুলিকে প্রশমিত করে শেষ করে দেয়, মুছে দেয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যখনই আমাদের এই বি সূচিমুখের মধ্যে থাকা সূচিমুখের প্রান্তে থাকা আমাদের ঋণাত্মক আধানগুলোকে আমাদের ধনাত্মক আধানগুলোকে আমাদের বি সূচিমুখের মধ্যে অবস্থিত ঋণাত্মক আধানগুলি প্রশমিত করে দেয়, তখন আমাদের অ্যাপার দিকে আর কিন্তু যে বেলটা রয়েছে সেই বেল্টের মধ্যে আর কিন্তু রইবে না কোন রকম আধান, যেহেতু প্লাস আর মাইনাস নিজেদেরকে কি করে প্রশমিত করে দেয়, মুছে ফেলে। আর সেটা এখানে ঘটছে। ওকে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হচ্ছে এরপরে আমাদের আর তড়িৎ থাকছে না আমাদের বেল্টের মধ্যে। তো এর ফলে কি হচ্ছে যেহেতু ঘুরছে এটা, তাহলে এখানে যাওয়ার পর আবার আমাদের এই P1 এবং P2 তে ঘুরতে যায় আমাদের এই নিস্তড়িত বেলটা, এই নিস্তড়িত মসৃণ সিল্কের বেলটা। এবার সেই বেলটা ঘুরতে যাওয়ার পর আবার আসে আমাদের এর কাছে। আবার এ থেকে আবার কি হয়, এতে আবার ধনাত্মক আধান আহিত হয়, আবার এখানে যায়, আবার এখানে আমাদের কি হচ্ছে আবার এখানে ঋণাত্মক আধান বাড়িয়ে ধনাত্মক আধানের সৃষ্টি হয়। আর যেহেতু এখানে বারবার আমাদের এই বেলটা ঘোরার ফলে এবং এখান থেকে আমাদের আধান নিয়ে যাওয়ার ফলে এখানে ঋণাত্মক আধান এবং এখানে ধনাত্মক আধান প্রশমিত হচ্ছে। বাট আমাদের এই যে ফাঁপা পরিবাহী গোলক রয়েছে সেই ফাঁপা পরিবাহী গোলকটার বাইরের যে মসৃণ প্রান্ত রয়েছে সেখানে আমাদের বারবার কি হচ্ছে ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। একবার ঘুরলো এতগুলো আধান হলো, আরেকবার ঘুরলো আরো আধান পাই গেল বাইরে, তাহলে আরো আধান সৃষ্টি হলো, ঠিক আছে। আরেকবার ঘুরবে, যত ঘুরবে তত বেশি বাইরে কি হচ্ছে আধান সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কি আমাদের ফাঁপা পরিবাহী গোলকটার বাইরে যে পৃষ্ঠ রয়েছে সেখানে তো আধানগুলো নষ্ট হচ্ছে না, সেখানে যে আধানগুলো ক্ষয় হচ্ছে না কোনো রকম আধান, ঠিক আছে। কেন হচ্ছে না সেটাও বলছি। ওকে, কেন হচ্ছে না বলে দিচ্ছি, কেন হচ্ছে না বলছি।
ওকে, তো যতবার আমাদের ঘুরছে না আমাদের এই বেলটা, ততবার আধা নিয়ে যাচ্ছে। আর এখানে তৈদা বেস বা ইন্ডাকশনের জন্য বাইরে কি হচ্ছে, প্রচুর, কিন্তু যত ঘুরছে তত বেশি আমাদের এখানে কি হচ্ছে, আধানের সৃষ্টি হচ্ছে, চার্জ সৃষ্টি হচ্ছে। একবার ঘুরলো আবার 10টা আধান পৌঁছে গেল, লে আধান। তো এই করতে করতে আমাদের এই ফাঁপা পরিবাহী গোলকটার বাইরে যে মসৃণ প্রান্ত আছে সেখানে অনেক বেশি আমাদের আধান জমা হচ্ছে। আর আমাদের এখানে অনেক বেশি আধান জমা হচ্ছে মানে কি, উচ্চ মানের বিভব প্রভেদ সৃষ্টি হবে নিশ্চয়। আর তার জন্যই বলি, অর্থাৎ তার জন্যই আমরা আমাদের উচ্চ বিভব প্রভেদ সৃষ্টি করার জন্য আমাদের এই ভেন্ডি গ্রাফ জেনারেটর আমরা ইউজ করে থাকি। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের এই ভেন্ডি গ্রাফ জেনারেটরে আসলে কিভাবে এবং কতটা আমাদের এই বিভব প্রভেদ সৃষ্টি হতে পারে, ঠিক না? যত ঘুরবে তত বিভব প্রভেদ, তত বেশি আধান বেশি হবে। তো যত বেশি আধান হবে এখানে তত বেশি বিভব প্রভেদের সৃষ্টি হবে, সেটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সেটা আমাদের ইন্ডাকশন বা আবেশের জন্য হচ্ছে, ওটাও দেখতে পাচ্ছি। কোনো সমস্যা নেই দাদা, একদম ঠিক, একদম ঠিক, কোনো সমস্যা আমাদের নেই। তাহলে আমাদের কি হচ্ছে, এই যে প্রসেসটা আবার যাচ্ছে, প্রশমিত হচ্ছে, আবার আসছে, আর এইভাবে বারবার আমাদের এই চক্রকারে এটা কি যে ঘুরতেই থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, বলে ঘুরতে থাকো, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আর এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটা বারবার ক্রমাগত হইতেই থাকছে। সেম জিনিসটা, ওই সেম জিনিস হওয়ার ফলে আমাদের এই ফাঁপা পরিবাহী গোলক যে রয়েছে তার বাইরে যে মসৃণ প্লেন যে রয়েছে এরিয়াটা, স্তরটা, সেখানে আমাদের অনেক বেশি আধানের সঞ্চয় হচ্ছে। আর ওই যে আমাদের ফাঁপা পরিবাহী গোলকটার বাইরে যে পৃষ্ঠ আছে না, সেই পৃষ্ঠে আমাদের আধানগুলোর কোন রকম ক্ষয় হচ্ছে না, তার কারণটা আবার বলে দিচ্ছি। কি জানি, আমাদের এই যে রয়েছে নম্বর 1 হচ্ছে আমাদের এই ফাঁপা পরিবাহী গোলকটার বাইরে যে পৃষ্ঠ সেটা হচ্ছে পুরোপুরি মসৃণ, একদম প্লেন। তাই আমাদের এই ফাঁপা পরিবাহী গোলকটার বাইরের পৃষ্ঠে কি হবে, আধানের ক্ষয়টা অনেক কম হবে। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের এই যে রয়েছে এস ফাঁপা পরিবাহী মসৃণ গোলকটাকে কখন নিয়েছি, কোথায় নিয়েছি, আমরা কিন্তু কি নিয়েছি, কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা একটা বায়ু নিরুদ্ধ পাত নিচ্ছি। আবার সেই বায়ু নিরুদ্ধ পাত্রে আমরা আমাদের নাইট্রোজেন বা কি নিচ্ছি, নাইট্রোজেন বা ফ্রিয়ন গ্যাস নিচ্ছি। এবং তার মধ্যে কিন্তু আমরা আমাদের এই ফাঁপা পরিবাহী গোলক অ্যাসটিকে স্থাপিত করেছি, ঠিক কিনা? তো আমরা একটা কথা বলে দিচ্ছি, আমাদের যে বায়ু রয়েছে না, সেই বায়ুর তুলনায় আমাদের এই উচ্চ চাপে থাকা নাইট্রোজেন বা ফ্রিয়ন গ্যাসের যে পরাবৈদ্যুতিক সামর্থ্য, ক্ষমতা অনেক বেশি। আর সেই পরাবৈদ্যুতিক সামর্থ্য বা ক্ষমতা অনেক বেশি থাকার জন্যই আমাদের এই বাইরের পৃষ্ঠে থাকা সঞ্চিত থাকা আমাদের এই ধনাত্মক আধানগুলা কিন্তু ক্ষয় হয় নাই, আরামসে জবরদস্ত থাকে। जितने बार घूरेगा उतना ही ज्यादा আমাদের এই বায়ুর পৃষ্ঠে ধনাত্মক আধান সঞ্চিত হয়েগা। আর जितना ধনাত্মক আধান সঞ্চিত হয়েগা ততই বেশি আমাদের বিভব প্রভেদ সৃষ্টি হবে। আর এইভাবে আমাদের ঘুরতে ঘুরতে আমাদের একটি ভেন্ডি গ্রাফ জেনারেটরের যে ফাঁপা পরিবাহী গোলকটা আছে তার বাইরে কিন্তু অনেক বেশি বিভব প্রভেদের সৃষ্টি হয়, প্রায় কয়েক মিলিয়ন ভোল্ট পর্যন্ত আমাদের বিভব প্রভেদ সৃষ্টি হয় একটি ভেন্ডি গ্রাফ জেনারেটরের মধ্যে। তাহলে আশা করি আর আমাদের এই ভেন্ডি গ্রাফ জেনারেটরের বিবৃতি অর্থাৎ কি হয় এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে কোথাও কোনো সমস্যা আর থাকছে না দাদা। যদি এখন পর্যন্ত অর্থাৎ আমাদের ক্লাসে কোথাও কোনো রকম প্রবলেম হয় বা সমস্যা থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, আমি আছি, আমি আবার তোমাকে বোঝাবো যেখানে যেখানে সমস্যা হবে। ওকে, তাই চাপের কোনো ব্যাপার নেই, আরামসে থাকো, রিল্যাক্স থাকো। আর একটা কথা, আমাদের এই ভেন্ডি গ্রাফ জেনারেটরটিকে আমরা আসলে কোথায় ব্যবহার করতে পারি সেটা তোমরা কমেন্ট আমাকে জানাও। ওকে, তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা এরপর কোন চ্যাপ্টারটা পড়তে চাও। ওকে, আর যদি ক্লাসটা ভালো লাগে তো তোমার যে প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে শেয়ার করতে একদম ভুলে যেও না কিন্তু। তাহলে চলো, নিজে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ঠকে দাও, আর কমেন্ট আমাকে জানাও ক্লাসটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারের পরের লেকচারে।
ओके मेरे भाई, बाय।